আচ্ছা, দেখো তো ডিসপ্লে দেখা যায় কিনা। জি স্যার। জি স্যার, দেখা যায়। জি, আচ্ছা। হ্যাঁ স্যার, দেখা যায় স্যার। জি, আচ্ছা, ওকে, সমস্যা নেই, ঠিক আছে, আমরা কাজটা শুরু করি। এখন কি দেখতে পাচ্ছ ডিসপ্লেতে, দেখো দেখি। ত্বরণের মাত্রা E তরলের ইকুয়াল এল টি। এরকম একটা কিছু দেখতে পাচ্ছি আমরা, এই তো। হ্যাঁ। আচ্ছা, যাক, তোমরা আমাকে একটু ইনশিওর করবা আমরা কয়টা জিনিস শিখেছিলাম। জিনিসগুলো কি কি একটু দেখায় আগে, তারপরে এ করি। আমরা যেটা শিখেছিলাম সেটা হচ্ছে এরকম, যে আমরা জানার চেষ্টা করেছিলাম দূরত্ব আর সরণ জিনিসটা কি, সরণ কি দূরত্ব কি, এটা জানার চেষ্টা করেছিলাম। এবং আমরা বলেছিলাম দূরত্ব হলো স্কেলার রাশি, আর সরণকে বলছিলাম ভেক্টর রাশি, ভেক্টর রাশি। যেই কারণে আমরা এরকম বলছিলাম দ্রুতি, এটাকেও ভি দ্বারা প্রকাশ করি, এটা সমান আমরা জানছিলাম এরকম করে দূরত্ব বাই সময়। তার মানে দ্রুতিকে আমরা বলেছিলাম স্কেলার রাশি, স্কেলার রাশি। আর এই যে আমরা বেগ পড়ছিলাম, বেগ বেগ ভি সমান আমরা পড়ছিলাম সরণ বাই সময়, সরণ বাই সময়। যেহেতু সরণ ভেক্টর রাশি আমরা শিখছিলাম, যে কারণে এটা ভেক্টর রাশি, ভেক্টর রাশি। আমরা এই জায়গাটা জানার চেষ্টা করেছিলাম। এখন বেগ কেন ভেক্টর, আর হচ্ছে দ্রুতি কেন স্কেলার, এই পার্থক্যটা মানে বুঝাইতে পারছি। দূরত্ব আর সরণের মধ্যে যে একটা পার্থক্য আছে, এটা কি মনে আছে তামিম সাহেব? জি স্যার। দূরত্ব বলতে আমরা বলছিলাম কোনো ব্যক্তি বা বস্তুর মোট অতিক্রান্ত পথের দৈর্ঘ্য। আর সরণটাকে বলছিলাম যে একটা নির্দিষ্ট বিন্দু, মানে আদি বিন্দু আর শেষ বিন্দু সরলরৈখিক দূরত্ব। তাই না, মনে আছে? সরণ। জি স্যার। আচ্ছা, এইটাকে আমরা আর একটা ক্যালকুলেশন করে শিখেছিলাম এরকম করে। ওই যে গতির কিছু সমীকরণ ছিল, ভি সমান ইউ প্লাস এটি। আমরা জানার চেষ্টা করেছিলাম যে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস টু এ এস। আর একটা বলছিলাম এস সমান ইউটি প্লাস হলো হাফ এ টি স্কোয়ার। আমরা এই সমীকরণে প্রমাণগুলো শিখেছিলাম, আমরা এই প্রমাণগুলো করেও ছিলাম। মনে আছে কি? জি স্যার। আচ্ছা, স্যার দুঃখিত স্যার, এটা কত অধ্যায় বললে ভালো হতো। হয়তো গত আমরা ক্লাসগুলো করি নাই। আমরা দ্বিতীয় অধ্যায়ে আছি, আমরা দ্বিতীয় অধ্যায়ে পদার্থের। এবং আমি তোমাদেরকে একটা ছোট কাজ দিয়েছিলাম, যে বলছিলাম তোমরা একটু খুঁজে বের করবা যে প্রথম দ্বিতীয় অধ্যায় মতো, সরি, দ্বিতীয় আর তৃতীয় অধ্যায় মিলে তোমাদের দুটো জিনিস ছিল, দ্বিতীয় আর তৃতীয় অধ্যায় মিলে দুইটা জিনিস পড়তে বলছিলাম। কি কি পড়তে বলছিলাম তোমাদের মনে আছে কিনা দেখো তো। নিউটনের গতির তিনটা সূত্র পড়তে বলছিলাম। স্যার দুঃখিত স্যার, ক্লাস করতে পারি না এই জন্য। আচ্ছা, অসুবিধা নাই, নিউটনের গতির তিনটা সূত্র আমি হচ্ছে পড়তে বলছিলাম। তো আমি সে মনে আছে? জি স্যার, আমি জিজ্ঞাসা করছিলাম যে সেসব কোথা থেকে পাবো। জি জি জি, মনে আছে তাই না? স্যার এগুলা তো পড়ছি ক্লাস নাইনে। 9-10 বড় ব্যাপার না, সবার একই বিষয় একই পড়াশোনা, এটা কোনো ব্যাপার না। আমি এটা পড়তে বলেছিলাম। এই পড়তে বলার পরে আমি, জি স্যার, পড়ছি স্যার। জি জি, এটা বলছিলাম। হৃদয় সাহেব, এটা বলছিলাম, বলার পরে আমরা বলছিলাম যে বাকি ক্লাসগুলো আমরা হয়তো তারপরে করব। আমি একটু কোথায় জানি যাচ্ছিলাম বলছিলাম, এই আসার পরে ক্লাসগুলো করব। মনে আছে তোমাদের, তাই না? গুড। জি স্যার, মনে আছে। জি, এখন আমাদের যদি এটা মনে থাকে, আমরা নিউটনের গতির এই যে প্রথম সূত্র, প্রথম সূত্র, তারপরে গতির হলো দ্বিতীয় সূত্র, দ্বিতীয় সূত্র, আর একটা হলো তৃতীয় সূত্র। এই নিউটনের গতির প্রথম সূত্রের একটা গাণিতিক রূপ আছে, তোমরা কি বলতে পারবা কি এটা? গাণিতিক রূপ কেউ কি বলতে পারবা? আছে এরকম? না স্যার। আমাদের সাথে কি হুমায়রা সিদ্দিকা আছো? আচ্ছা, আমাদের সাথে কি ইজমা আছো বাবা? আচ্ছা, থাক, ঠিক আছে, অসুবিধা নাই। আমরা দেখি, এই যে নিউটনের গতির প্রথম সূত্র যেটা, সেটা হচ্ছে কি, গাণিতিক রূপটা হচ্ছে আমরা জানি ভি ইজ ইকুয়াল ইউ।
এটা হলো নিউটনের গতির প্রথম সূত্রের গাণিতিক রূপ, আমি পরে ব্যাখ্যা করছি। নিউটনের গতির দ্বিতীয় সূত্রের একটা গাণিতিক রূপ হচ্ছে এফ সমান এম এ। নিউটনের গতির তৃতীয় সূত্রের একটা গাণিতিক রূপ হলো F1 সমান মাইনাস হচ্ছে F2। এইটা কিভাবে হয় আমি এটা প্রমাণ করার চেষ্টা করি। প্রমাণ তো করবো, তার আগে বলি আমরা তো এই কটা প্রমাণ শিখেছিলাম। এখন নিউটনের গতির প্রথম সূত্র বলছে যে বাহ্যিক কোনো বল প্রয়োগ যদি না করি তাহলে স্থির বস্তু স্থির থাকবে, গতিশীল বস্তু সুষম দ্রুতিতে সরল পথে চলতে থাকবে। তাহলে বাহির থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম দ্রুতিতে সরল পথে চলতে থাকবে। এটার একটা প্রথম সূত্রে গাণিতিক রূপ এইটা, এটা আমরা আজকে প্রমাণ শিখবো। দ্বিতীয় সূত্রে একটা গাণিতিক রূপ হলো যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, বল যেদিকে ক্রিয়া করবে বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকে ঘটে। অর্থাৎ নিউটনের গতির দ্বিতীয় সূত্র হলো যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকে ঘটে। আমরা এই সূত্রটা প্রমাণ করতে পারি বা করব। নিউটনের গতির তৃতীয় সূত্র বলছিলাম যে প্রত্যেক ক্রিয়ারই একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। F1 যদি ক্রিয়া বল হয়, F1 যদি ক্রিয়া বল হয় তাহলে F2 হবে প্রতিক্রিয়া বল। এবং আমরা বলছিলাম প্রত্যেক ক্রিয়ারই একটা সমান আর বিপরীত, অর্থাৎ বিপরীত বলতে এটার সামনে কিছু না তাহলে প্লাস আছে আর এখানে কি আছে মাইনাস আছে। তাহলে F1 যদি ক্রিয়া হয় তাহলে F2 প্রতিক্রিয়া বল, তাহলে ক্রিয়া বলের প্রতিক্রিয়া বল কি মাইনাস হবে, তাহলে এই জন্য প্রত্যেক ক্রিয়ারই একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এইটা হলো নিউটনের তিনটা গতিসূত্র, আমি তোমাদেরকে পড়তে বলেছিলাম। তোমাদের পরীক্ষাতে যদি এরকম কোনো কোশ্চেন দেয় আর কি, যে নিউটনের গতির কোন সূত্র থেকে কোন সূত্র রূপান্তর করা যায়, কোশ্চেনটা হলো এরকম: নিউটনের গতির কোন সূত্র থেকে কোন সূত্র থেকে কোন সূত্রে রূপান্তর করা যায়, কোন সূত্রে রূপান্তর করা যায়, রূপান্তর করা যায়, যদি কোশ্চেন এটা হয়। অথবা যদি বলা হয়, এই কোশ্চেনটাকে একটু ঘুরে যদি বলা হয়, নিউটনের গতির কোন সূত্র থেকে নিউটনের কোন সূত্র রূপান্তর করা যায়, নিউটনের গতির কোন সূত্র থেকে কোন সূত্র থেকে সূত্র থেকে কোন সূত্র রূপান্তর করা যায়, কোন সূত্র রূপান্তর করা যায় বা প্রমাণ করা যায়, রূপান্তর রূপান্তর করা যায় বা প্রমাণ করা যায়। কারো ধারণা আছে কি? যদি ধারণা না থাকে তাহলে আমি এবার তোমাদেরকে একটু বলি, সেটা হচ্ছে, একটু মন দাও, যে নিউটনের গতির কোন সূত্র থেকে কোন সূত্র রূপান্তর করা যায়। তাহলে আমরা এখানে বলতে পারি নিউটনের গতির, এখানে আমরা লিখি যে দ্বিতীয় থেকে প্রথমে রূপান্তর করা যায়, দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্রে রূপান্তর করা যায়। তাহলে নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে কি প্রথম সূত্রে রূপান্তর করা যায়, কিভাবে প্রমাণ করে দিচ্ছি। আর একটা করা যায়, নিউটনের গতির তৃতীয় সূত্র থেকে করা যায় ভরবেগের সংরক্ষণ সূত্র, কি ভরবেগের সংরক্ষণ সূত্র রূপান্তর করা যায়, সংরক্ষণ সূত্র রূপান্তর করা যায়। তাহলে আমাদেরকে যদি বলতো যে নিউটনের গতির কোন সূত্র থেকে কোন সূত্র রূপান্তর করা যায়, তাহলে আমরা বলতে পারবো দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্রে রূপান্তর করা যায়। আরেকটা আমরা বলতে পারবো যে তৃতীয় সূত্র, এই যে তৃতীয় সূত্র এইটা থেকে করা যায় ভরবেগের সংরক্ষণ সূত্র। তাহলে এবার সিম্পল কোশ্চেন, নিউটনের গতির কোন সূত্র থেকে কোন সূত্র রূপান্তর করা যায়, নিউটনের গতির কোন সূত্র থেকে নিউটনের কোন সূত্র রূপান্তর করা যায়, তাহলে সরাসরি কথা হবে এরকম যে নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্রে রূপান্তর করা যায়। এই কোশ্চেন দুটো বুঝতে পারছো কিনা? জি স্যার। এই কোশ্চেন দুটো যদি আমরা বুঝি, এই কোশ্চেন দুটো যদি আমরা বুঝে থাকি তাহলে আমাদের বাকি কিছু কাজ আছে। আমরা আগে এই যে এফ সমান এম এ এই সূত্রটা প্রমাণ করব, তারপরে এখান থেকে এটা প্রমাণ করব। কিভাবে আমরা দেখি, আমাদের ক্লাসে আজকে এটাতে খুবই শেখানো হবে আর কি তোমাদের। তাহলে তোমরা একটু দেখো, লক্ষ্য করো আমরা কি প্রমাণ করব। আমাদেরকে যদি বলা হয় যে প্রমাণ করো যে, প্রমাণ করো যে
নিউটনের গতির দ্বিতীয় সূত্রের আলোকে প্রমাণ করো যে নিউটনের গতির দ্বিতীয় সূত্রের আলোকে এফ সমান এম এ। এইটা হচ্ছে কি প্রমাণ করতে বলছে। তো এফ সমান এম এ যদি আমরা প্রমাণ করতে চাই, তাহলে আমরা একটু আমাদের মতো করে করি। ভালো করে লক্ষ্য করো। তা আমরা বলছিলাম ওই ওইগুলো প্রমাণ করতে গিয়ে এইখানে যা আছে বর্ণনাতে আমরা তাই লিখি, না থাকলে লিখি না। তো যেহেতু এখানে প্রথমে কি আছে, প্রথমে হচ্ছে এম আছে, ভালো করে লক্ষ্য করো, প্রথমে কি আছে, এম আছে। তাহলে আমরা কি এরকম বলতে পারি না যে এম ভরের কোনো বস্তু ইউ আদিবেগ নিয়ে এ সুষম ত্বরণে টি সময়ে ভি শেষ বেগ প্রাপ্ত হয়। আচ্ছা দেখি আমাদের এখানে দুইজনকে একটু জয়েন করাই। ভি সময়ে ভি শেষ বেগ প্রাপ্ত হয়, বুঝতে পারছো? তাহলে ওই সময়ে বস্তুর উপরে যদি এফ বল প্রযুক্ত হয়, ওই সময়ে বস্তুর উপর এফ বল প্রযুক্ত হলে, তাহলে তোমরা দেখো যে এম ভরের কোন বস্তু ইউ আদিবেগ নিয়ে এই সুষম ত্বরণে টি সময়ে ভি শেষ বেগ প্রাপ্ত হয়, তাহলে ওই সময় বস্তুর উপর কি বল, এফ বল যদি প্রযুক্ত হয়, এফ বল প্রযুক্ত হলে, এখন তোমরা একটু খুব ভালো করে লক্ষ্য করো, দেখো দেখি এইখানে এফ সমান এম এ ছিল সমীকরণটা, এফ সমান এম এ, খুব ভালো করে লক্ষ্য করো, আমি একটু তোমাদের সাইড নোট লিখি। এফ সমান এম এ ছিল, আমরা কিন্তু লক্ষ্য করি এফ তো আছে, এম আছে, এর মধ্যে কিন্তু আমাদের ভি ইউ টি সবকিছু আছে, যে কারণে বর্ণনার মধ্যে সবগুলো লিখেছি। এখন তাহলে তোমরা এখন দেখো, যদি আমরা এরকম লিখতে পারি না যে আদিবেগের সাথে যদি, এই যে ভরের সাথে যদি আদিবেগ আমরা গুণ করি, তাহলে কি পাই, বস্তুর আদি ভরবেগ পাই, বস্তুর আদি ভরবেগ, আদি ভর, তাহলে বস্তুর আদি ভরবেগের নাম কি হবে, এম ইউ। জি স্যার। জি। আচ্ছা আমি একটু ব্যস্ত ছিলাম বাবা, একটু কথা বললাম, হ্যাঁ। এখন দেখো তাহলে আমরা এই যে বস্তুর আদি বেগ, আদি ভরবেগ, তাহলে কি লেখা যায়, বস্তুর ভরের সাথে যদি বেগ গুণ করি, তাহলে আদি ভরবেগ, আর শেষ বেগের সাথে গুণ করলে শেষ ভরবেগ হয়। তাহলে আমরা কি এখন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার করতে পারি কিনা দেখো দেখি। বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, তাহলে পরিবর্তনের হার কি হবে, বড়টাতে ছোটটা বিয়োগ হয়, এম ভি মাইনাস এম ইউ, হার হইলে সময়কে নিচে দিতে হয়, তোমাদেরকে বলছিলাম। তাহলে আমরা কি এরকম করতে পারি না, ভি মাইনাস ইউ বাই নিচে হলো টি। তাহলে এই যে এম ভি মাইনাস ইউ বাই টি সমান আমরা কি জানি, এ। আমরা কি এরকম বলতে পারি না, যখন ভি মাইনাস ইউ বাই টি ইজ ইকুয়াল টু এ। তাহলে এখন একটা জিনিস দেখো দেখি, যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার আমরা কি পাইলাম, এম এ পেয়েছি। তাহলে এখন আমরা কি নিউটনের গতির দ্বিতীয় সূত্র অনুসারে কি জানি, আমরা জানি নিউটনের গতির দ্বিতীয় সূত্র অনুসারে কি জানি আমরা, সূত্র শিখছিলাম, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার কার সমানুপাতিক, বস্তুর ভরবেগের
পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। হ্যাঁ, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। প্রযুক্ত বলের সমানুপাতিক। সমানুপাতিক। তাহলে এখন বস্তুর ভরবেগের পরিবর্তনের হারটা কি পাইছি আমরা? এম এ পাইছি। কার সমানুপাতিক হবে? প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে একটু লক্ষ্য করো যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার আমরা কি পেয়েছিলাম, অর্থাৎ বস্তুর ভরবেগের পরিবর্তনের হার কার সমানুপাতিক বলছিলাম? প্রযুক্ত বলের সমানুপাতিক। খুব ভালো করে লক্ষ্য করো যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, আমরা এটা পেয়েছি। তাহলে আমরা কি এটা বলতে পারি না যে এম এ সমান কে এফ? এখানে কি কে আমরা একটা সমানুপাতিক ধ্রুবক বলতে পারি? এখানে কে একটি কি ধ্রুবক? সমানুপাতিক ধ্রুবক। সমানুপাতিক ধ্রুবক। পাতিক ধ্রুবক, যার মান কার উপর নির্ভর করে? এই যে রাশিগুলোর উপর নির্ভর করে। যার মান যার মান রাশিগুলোর রাশিগুলোর এককের উপর নির্ভর করে। নির্ভর করে। তাহলে এখন রাশিগুলোর মান কার উপর নির্ভর করে? এককের উপর নির্ভর করে। এককটা তাহলে কি কি আমরা এখন এখানে বলতে পারি না? দেখো দেখি, এখানে এম সমান হলো 1 কেজি, এ ইজ ইকাল টু 1, এম এস ইনভার্স 2, আর বল এফ সমান হলো 1 নিউটন। কিছু না থাকলে এগুলো ধরতে হয়। তাহলে এম এ সমান হলো কে এফ, কিছু না থাকলে 1 ধরতে হয়। তাহলে 1 গুণ 1 সমান হলো কে গুণ 1, তার মানে 1 সমান হলো কে। অতএব আমরা কি জানি? তাহলে এম এ সমান কে এফ। এম এ সমান কে এর মান কত? 1 এফ। অতএব এম এ সমান হলো এফ। এই যে তোমরা কি এই পর্যন্ত ব্যাপারটা বুঝতে পারছো কিনা? এফ সমান এম এ কিভাবে প্রমাণ করা গেল? কারো কোনো সমস্যা আছে কিনা? স্যার আরেকবার একটু বলেন প্রথম থেকে। প্রথম থেকে আরেকবার বলবো তাই না বাবা? আচ্ছা, আমরা একটু বলি। হ্যাঁ, তোমরা একটু লক্ষ্য করো, আমরা হ্যাঁ বলছি। স্যার একটু বললে ভালো। জি জি জি, বলছি বাবা। হ্যাঁ, আমরা এই যে নিউটনের গতির দ্বিতীয় সূত্রের আলোকে আমরা প্রমাণ করতে চেয়েছিলাম এফ সমান এম এ, এটা প্রমাণ করতে চেয়েছিলাম। তাহলে এটা কি বলছে যে এই যে এফ সমান এম এ, এটা যদি প্রমাণ করি তাহলে এখানে যে এফ এম এ বর্ণনাতে এগুলো লিখতে হবে। তো যেহেতু এম ছিল, তাহলে এম ভরে কোনো বস্তু, এর মধ্যে তো আমরা জানি। তোমরা একটু নোটটা তোমাদের লেখার চেষ্টা করে দাঁড়াও, তোমাদের বুঝতে সুবিধা হবে আমার জন্য বোঝাইতে। এ ইজ ইকাল টু আমরা কি জানি বাবা? ভি মাইনাস ইউ বাই টি জানি, এটা জানি কিন্তু আমরা, তাই না? এবার দেখো এফ সমান এম এ, তাহলে এম ভরের কোনো বস্তু ইউ আদিবেগ নিয়ে এ সুষম ত্বরণে টি সময়ে ভি শেষ বেগ প্রাপ্ত হয়, আমরা এই পর্যন্ত লিখেছিলাম। এর মধ্যে ভি ইউ টি আছে দেখে আমরা কথাগুলো লিখছি। তাহলে এম ভরে কোনো বস্তু ইউ আদিবেগ নিয়ে এই সুষম ত্বরণে টি সময়ে ভি শেষ বেগ প্রাপ্ত হয়। তাহলে ওই সময় বস্তুর উপরে এফ বল যদি প্রযুক্ত হয়, তাহলে আমরা জানি এখানে বস্তুর একটা ভর আছে, এখানে আদিবেগ আছে। আদিবেগের সাথে যদি ভর গুণ করি তাহলে আদি ভরবেগ হয়। এই ভরের সাথে যদি শেষ বেগ গুণ করি তাহলে শেষ ভরবেগ হয়। তাহলে আদি ভরবেগ আর শেষ ভরবেগ এই দুটার পরিবর্তন তাহলে কি হবে? পরিবর্তন হবে এম ভি মাইনাস এম ইউ। আর হার বললে আমরা বলছিলাম সময়টাকে নিচে দিতে হয়, সেজন্য আমরা একবারই লিখেছি বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এম ভি মাইনাস এম ইউ বাই টি। তোমাদের মনের মধ্যে কোশ্চেন হতে পারে, স্যার আমরা এটাই লিখবো কেন, অন্য কিছু লিখবো না কেন? যেহেতু আমরা বলেছিলাম নিউটনের গতির দ্বিতীয় সূত্রের আলোকে প্রমাণ করব। নিউটনের গতির দ্বিতীয় সূত্র কি? বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। যেই কারণে আমাদেরকে ভরবেগের পরিবর্তনের হারটা লিখতে হয়েছে। তাহলে দুইটা এম মিলে একটা এম কে যদি কমন নেই তাহলে কি থাকে? ভি মাইনাস ইউ, নিচে টি থাকে। ভি মাইনাস ইউ বাই টি সমান আমরা জানি এ। তাহলে এম সমান অর্থাৎ এম এ হইল। তাহলে আমরা যেহেতু জানি, আমরা কি জানি? আমরা জানি নিউটনের গতির দ্বিতীয় সূত্রের আলোকে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। তো ভরবেগের পরিবর্তনের হার কোনটা পেয়েছি? এম এ পেয়েছি। এবার আসো,
এই যে দেখো, ভরবেগের পরিবর্তনের হার কার সমানুপাতিক? প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে এম এ এই সমানুপাতিক চিহ্নকে উঠাই দিলে যে কোনো একটা সমান চিহ্ন দিতে হয় আর একটা ধ্রুবক সংখ্যা ধরতে হয়। এই ধ্রুবক সংখ্যাটাকে আমরা কে ধরেছি। তাহলে এখানে কে একটি সমানুপাতিক ধ্রুবক, যার মান কার উপর নির্ভর করবে? যে এফ এর উপরে নির্ভর করবে, এর উপরে নির্ভর করবে, এম এর উপরে নির্ভর করবে। যেই কারণে আমরা বললাম যে কে একটা সমানুপাতিক ধ্রুবক যার মান এই রাশিগুলোর এককের উপর নির্ভর করে। রাশিকে এম, এম বলতে এম এর একক কত আছে? কিছু না থাকলে এক ধরতে হয়। এ ত্বরণ, ত্বরণের এককের নাম কি? এম এস ইনভার্স টু, তাহলে এক ধরতে হয়। এফ কি? বল, বলের এককের নাম কি? এক, এক নিউটন ধরতে হয়। যেহেতু আমরা এই সমীকরণটা পেয়েছি, এম এর সমান হলো কে এফ। এই যে এম এর সমান কে এফ, তাহলে এম এর মান এক, এর মান এক, সমান আছে সমান, কে আছে কে, এফ এর মান এক। তাহলে কে দিয়ে একক গুণ করলে কে পাই, এক দিয়ে একক গুণ করলে এক পাই, অর্থাৎ কে সমান ওয়ান, আমরা এটা পেয়েছি। তাহলে অতএব এফ সমান এম, অর্থাৎ এম এর সমান কে এফ, কে এর মান তো ওয়ান, তাহলে এফ সমান এম। এই যে প্রমাণিত। এই পর্যন্ত ব্যাপারটা বোঝাতে পারছি কিনা বাবা? জান্নাতুল জি ফেরদৌস আইডি দিয়ে বুঝতে পারছো বাবা? আচ্ছা, তোমরা যদি বুঝতে পারো তাহলে আমরা আর একটা ছোট কাজ স্যার। করব। হ্যাঁ, কে কি বাবা বলো, হৃদয় বলো। স্যার এখানে যে 1 কেজি 1 এম এস, স্যার এগুলো কি মনে মনে ধরছেন? মনে মনে না, শোনো, আমাদেরকে যখন কোনো ধ্রুবক সংখ্যা ধরতে হয় আর ধ্রুবক সংখ্যার যখন রাশিগুলো থাকে, এই রাশিগুলোর তো কোনো মান দেওয়া নাই। তুমি একটু দেখো, লক্ষ্য করো, একটু বোঝানোর চেষ্টা করি। এফ সমান আমরা কি পাইছিলাম বাবা? এফ সমান না, এরকম পাইছিলাম, এম এ সমান কে এফ, এটা ছিল ঠিক কিনা? জি স্যার। এই রাশিগুলা কি কি আছে? একটা রাশি হলো এম, আর একটা রাশি হলো এ, আর একটা রাশি হলো কি? এফ। এই রাশিগুলার কি কোনো মান দেয়া আছে? কোনো মান দেয়া নাই। যদি মান জি দেয়া না না স্যার। থাকে তাহলে এগুলোর মান এক ধরতে হয়। কি ধরতে হয়? এক ধরতে হয়। এক। হ্যাঁ, তো এম মানে কি? ভর, ভরের এককের নাম কি? কিলোগ্রাম, ওই জন্য 1 কিলোগ্রাম লিখছি। এ, এ বলতে জি কি? স্যার। ত্বরণ, তাহলে এক ধরতে হয় ধরুন। মান না দেওয়া থাকলে। ত্বরণের এককের নাম কি? এম এস ইনভার্স টু, আমরা লিখেছি। তারপরে এফ জি বলতে স্যার। কি? বল, এফ, বলের এককের নাম কি? নিউটন, এই জন্য 1 নিউটন 1 নিউটন। লিখেছি। বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, ঠিক। এটা। এখন স্যার আমাদের, আমি, জি স্যার, স্যার। যে কারেন্ট না থাকায় লাইট থেকে বাইরে হয়ে গেছিলাম, তো পুরো বিষয়টা আমি বুঝতে আচ্ছা, পারি আমি নাই। রেকর্ডটা এই আমি জন্য একটু রেকর্ডটা দিয়ে দেবো, এটা দুইবার করে বোঝানো আছে, অসুবিধা নাই, আমি রেকর্ডটা দিয়ে দেবো ইনশাল্লাহ, হ্যাঁ। আচ্ছা, এখন দেখো আমরা আরেকটা ছোট কাজ করব, হ্যাঁ। এখন আমাদেরকে যদি কেউ বলে, এই যে কোশ্চেনটা যদি এরকম করে বলে, প্রশ্নটা একটু পারলে তোমরা একটু এটা ইয়ে করে রাখো, এটা পরীক্ষাতে অনেকবারই দেয় আর কি। বলে দেওয়া থাকে যে বল শূন্য হলে ত্বরণ শূন্য হয়, প্রমাণ করো যে, প্রমাণ করো যে বল শূন্য হলে কি হয়? ত্বরণ শূন্য হয়। ত্বরণ শূন্য হয়। যদি এইটা হলো প্রমাণ, মানে প্রমাণ করতে বলে যে প্রমাণ করো যে বল শূন্য হলে ত্বরণ শূন্য হয়। আবার কেউ যদি এটাকে এরকম করে দেয়, যে বলে যে প্রমাণ করো যে, প্রমাণ করো যে ভি সমান হলো ইউ, এটা প্রমাণ করতে বলছে। আবার এইটা যদি আবার কেউ অর দিয়ে কোশ্চেনটা এভাবে দেয় যে নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্রে প্রমাণ করো। নিউটনের নিউটনের গতির দ্বিতীয় সূত্র হতে, নিউটনের গতির দ্বিতীয় সূত্র হতে প্রথম সূত্রের প্রমাণ করো। কোশ্চেনটা যদি এইটা হয়, এটা কি তোমরা প্রমাণ করতে পারো কি পারো না? গোরা ভাইয়া হ্যাঁ, মানে এন্না দে গোরা ভাইয়া এসে জান্নাতুল ফেরদৌস আইডি দিয়ে যে জয়েন করছো বাবা, একটু মাইক্রোফোনটা ইয়ে করে দাও, বন্ধ করে দাও, তাহলেই হবে। রাবেয়া, এটা করতে পারো কিনা বাবা? স্যার, এটা একটু সমস্যা মনে হচ্ছে। আপনি করান তাহলে একটু ভালো হতো। জি আচ্ছা, আমি কোনায় নিচ্ছি, সমস্যা নেই। এবার একটু দেখো। আচ্ছা, আমরা এখন উত্তরটা লিখবো, মনে করো। উত্তর, উত্তর লিখবো। আমরা কি জানি? আমরা কি জানি?
নিউটনের গতির দ্বিতীয় সূত্রের আলোকে নিউটনের, ও এখানে আরেকটা অর থাকে, এই অরটাও দেখায় যে বল শূন্য হলে ত্বরণ শূন্য হয়। বল শূন্য হলে ত্বরণ শূন্য হয়। বল শূন্য হলে ত্বরণ শূন্য হয়, প্রমাণ করো। তাহলে বল শূন্য হলে কি শূন্য হয়? ত্বরণ শূন্য হয়, এটা প্রমাণ করতে হবে। আমরা জানি নিউটনের গতির দ্বিতীয় সূত্র আলোকে কি লেখা যাবে? নিউটনের গতির দ্বিতীয় সূত্র আলোকে আমরা কি জানি? এফ সমান এম এ। এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে কিনা? একটু খালি এক নজর দেখবা। জি না স্যার। হৃদয় সাহেব, কনফিউশন আছে? জি না জি না। জি না, জি। আচ্ছা, এবার দেখো, আমরা বলছিলাম যে আমাদের কোশ্চেনটাকে আমরা একটু অ্যানালাইসিস করি। আমরা যদি একটু কোশ্চেনটাকে অ্যানালাইসিস করি তাহলে খুব ভালো করে একটা বিষয় লক্ষ্য করতে পারবো। একটু দেখো, আমাদের কন্ডিশন ছিল যে নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্র, আমরা এটাকেই ধরলাম, এটা করি। নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে আমরা করব কি প্রথম সূত্র। তো নিউটনের দ্বিতীয় সূত্র আমরা এফ সমান এম এ জানি, কোনো প্রবলেম নাই। এখন প্রথম সূত্রটা তাহলে আমরা কি জানি? যে প্রথম সূত্রটা এটা জানি যে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম দ্রুতিতে সরল পথে চলতে থাকবে, এটা প্রথম সূত্র। অর্থাৎ তোমাদের বইয়ে দেওয়া আছে কি বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করলে কোনো বস্তু স্থির থাকলে স্থির থাকবে, গতিশীল থাকলে সুষম দ্রুতিতে সরল পথে চলতে থাকবে, এটা সূত্র। তো বাহির থেকে যদি আমরা বল প্রয়োগ না করি, তাহলে যেহেতু আমরা বাইরে থেকে বল প্রয়োগ করব না, প্রথম সূত্রে কন্ডিশনই বলছে বাইরে থেকে বল প্রয়োগ করা হবে না, তো বল প্রয়োগ যদি না করি তাহলে এই যে বলের মান কত? শূন্য। তাহলে এম এ, তাহলে আমরা কি এটা বলতে পারি না যখন এফ সমান হলো 0, এইটা, এই যে দেখো, তাহলে এখন এম এটাকে আমরা কি এইদিকে পার করে দিতে পারি আর এদিকে শূন্য করতে পারি। এ ইজ ইকুয়াল টু আমরা কি জানি? তাহলে শূন্য ভাগ এম দিতে পারি। তাহলে শূন্য উপরে যদি শূন্য থাকে, নিচে যদি কোনো সংখ্যা থাকে, ভাগ দিলে আমরা এইরকম করে শূন্য হয়। তাহলে দেখো, আমরা এই যে কিছুক্ষণ আগে বললাম যে বল যদি শূন্য ধরি তাহলে সেই ক্ষেত্রে ত্বরণ শূন্য হয়। আমরা যখন বলের মান শূন্য ধরেছি তখন ত্বরণের মান শূন্য হয়েছে। যদি আমাদের এই কোশ্চিনটা উত্তর করতে হয় তাহলে এখান থেকে শেষ, তাহলে এখান থেকে প্রমাণিত আমরা লিখতে পারি, প্রমাণিত লিখতে পারি। এখন একটা জিনিস লক্ষ্য করো, তাহলে এ সমান আমরা কি জানি? ভি মাইনাস ইউ বাই টি সমান 0। আমরা কি বলতে পারি এটা? যখন এ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি, আমরা জানি। তাহলে এর পরিবর্তে আমরা ওটা লিখলাম, তাহলে এটা কি লেখা যায়? ভি মাইনাস ইউ ইজ ইকুয়াল টু 0 গুণ টি। তাহলে বা ভি মাইনাস ইউ ইজ ইকুয়াল টু কত? 0। তাহলে ভি সমান কত? ইউ। তাহলে বল শূন্য হলে ত্বরণ শূন্য হয়, প্রমাণ করেছি। এবং নিউটনের গতির দ্বিতীয় সূত্রের আলোকে ভি সমান ইউ প্রমাণ করেছি। এখন ভি সমান ইউটা কি একটু তোমাদের দেখার চেষ্টা করি। আমরা যদি বলি যখন কোনো বস্তু স্থির, যখন কোনো বস্তু স্থির হয়, কোনো বস্তু স্থির হয়, তখন ইউ ইজিক্যাল টু 0 হয়। তোমরা নিশ্চয় জানো যে বস্তু স্থির হলে ইউ সমান 0 হয়। তাহলে প্রথম সূত্র কি বলছি? ভি সমান ইউ। তাহলে ভি সমান যদি ইউ প্রথম সূত্র বলি, তাহলে ভি সমান ইউ তো 0, এই যে 0, তাহলে ভি সমানও 0। অর্থাৎ কোনো বস্তু স্থির মানে কি? আদিবেগ স্থির, এখানে বসাই দিলে ভিও স্থির। তাহলে প্রথম সূত্রের কন্ডিশন কি ছিল? স্থির হলে স্থির হবে, গতিশীল হলে গতিশীল হবে। তার মানে বস্তু স্থির, শেষ বেগও স্থির, তার মানে বস্তুটা স্থির। এখন কোনো বস্তু যদি গতিশীল হয়, কি হয়? গতিশীল। গতিশীল হলে ইউ এর একটা মান থাকবে, ইউ সমান তাহলে কি 5 এমএস ইনভার্স কত? 1। অতএব তাহলে ভি সমান কি আমরা ইউ জানি, তাহলে ভি সমান ইউ এর মান কত? যদি আমরা 5 ধরি তাহলে কি 5। অর্থাৎ কোনো বস্তু যদি কি হয়? গতিশীল হচ্ছে, তাহলে বেগও গতিশীল হচ্ছে, আদি বেগ আছে তার মানে শেষ বেগও আছে। তাহলে গতিশীল হইলে গতিশীল, স্থির হলে স্থির। এইটা দ্বারা বোঝা যায় কোনো বস্তু যদি গতিশীল হয় তাহলে গতিশীল, আর স্থির হইলে স্থির। কারো কোনো কোশ্চেন আছে? জি না স্যার। আচ্ছা, তোমাদের যদি কোশ্চেন না থাকে তাহলে আমি আজকে ক্লাসটাকে একটু সংক্ষিপ্ত করতে যাচ্ছি। কেন চাচ্ছি বলি। আমি একটু এই যে বাড়িতে একটা ছোট একটা কাজ আছে, হঠাৎ করে পড়ে গেছে, কিছু লোকজন আসছে, আমি একটু কথা বলি।
আর আরেকটা কথা হলো, তোমাদের একটা বাড়ির কাজ দেই, তোমরা একটু বাড়ির কাজটা নাও, তারপরে আমি ক্লাসটা শেষ করছি। হ্যাঁ, তোমাদের বাড়ির কাজটা হলো এই যে আমরা এটা একটু লিখে নেই, হোম টাস্ক। এই হোম টাস্কে 1 নাম্বার আমরা এই সমীকরণগুলো প্রমাণ শিখছিলাম, ভি সমান ইউ প্লাস এটি, যেটা তামিম সাহেব আমাকে করে জমা দিয়েছিল। 2 নাম্বার একটা শিখেছিলাম যে ভি স্কোয়ার ইজ ইকাল টু ইউ স্কোয়ার প্লাস 2 as। 3 নাম্বার একটা সমীকরণ আমরা শিখেছিলাম এস সমান ইউটি প্লাস কি হাফ এ টি স্কোয়ার। এবং এখন আমরা শিখলাম কি এফ সমান এম এ। আর একটা শিখলাম ভি সমান হলো ইউ। এইটা এইটা ছাড়া তোমরা আরেকটা ছোট কাজ শুধু আমাকে করে দিবা, সেটা হলো 3 লাইনের একটা কোশ্চিন, যে ভরবেগের সংরক্ষণ সূত্র। ভর ভরবেগের সংরক্ষণ সূত্র। এই ভরবেগের সংরক্ষণ সূত্রটা তোমরা একটু পড়বা, যেখান থেকে পাবা পড়বা, না পারলে আমার গ্রুপে বলে দিবা, আমি গ্রুপে প্রয়োজনে তোমাদেরকে এটা লিখে দেবো। কি লিখে দেবো? ভরবেগের সংরক্ষণ সূত্র। তোমরা যদি পাও তাহলে ওইখানে থেকেই পড়ে নেবা। আমরা আগামী ক্লাসে এটা নিয়ে কাজ করবো আর কি। এটা তোমরা পড়বা, না পারলে আমি তোমাদেরকে এটা গ্রুপে বলবা, আমি তোমাদেরকে দিয়ে দিব। তো আবার বলি, ভরবেগের সংরক্ষণ সূত্রটা কি তোমাদের ধারণাটার জন্য একটু বলে দেই, যে একাধিক বস্তুর মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া বল ছাড়া অন্য কোনো বল কাজ না করলে কোনো নির্দিষ্ট দিকে তাদের মোট ভরবেগের কোনো পরিবর্তন হয় না। তাহলে কি, একাধিক বস্তুর মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া বল ছাড়া অন্য কোনো বল কাজ না করলে কোনো নির্দিষ্ট দিকে তাদের মোট ভরবেগের কি হয় না, কোনো পরিবর্তন হয় না। এইটাই হলো ভরবেগের সংরক্ষণ সূত্রের একটা রূপ। তাহলে তোমরা আহ বাড়ির কাজটা বুঝতে পারছো কিনা? এই কাজ কয়টা করবা, আমি তোমাদের চাইলে এমনও হইতে পারে যে এই কাজগুলো করছো কিনা একটু তোমাদেরকে ধরতেও পারি। আর বিশেষ করে ধরতে পারি যে ভরবেগের সংরক্ষণ সূত্রটা কি, এটা। তাহলে তোমরা এটা একটু মুখস্থ করবা, পারবে না? জি স্যার। আচ্ছা, ওই যে রাবেয়া, পারবা কিনা বাবা? হ্যাঁ স্যার, হ্যাঁ পড়াবো। স্যার পারবেন। আচ্ছা, তোমরা যদি পারো আমি এবার একটু জিজ্ঞেস করতে পারি, জহুরুল ইসলাম আইডিতে যে জয়েন করছো বাবা। জি স্যার। আচ্ছা, তাহলে আমি আজকে একটু ক্লাসটাকে সংক্ষিপ্ত করছি, আর এই ভিডিওটা আমি ঘন্টাখানেকের মধ্যে তোমাদের দিয়ে দিচ্ছি। তো ঠিক আছে, তাহলে আজকে সকলে ভালো থাকবে, এই পর্যন্তই ক্লাস থাকলো, আগামী ক্লাসে দেখা হচ্ছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম, জি ঠিক স্যার, আছে, ভালো আসসালামু থাকবে। আলাইকুম। আসসালাম।